আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনারা সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। হেডলাইন এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছেন তার সবচেয়ে দুঃখজনক বিষয় যে উনি মারা গিয়েছেন। ওনার জন্য একদিনের ছুটি ঘোষণা করেছে, তাতেও আমার কোনো প্রবলেম নেই, সবকিছুই ঠিকঠাক আছে। এবং আপনারা জানেন যে আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় তারা সহ আওয়ামী লীগের সেন্ট্রালের অনেক বড় বড় নেতা সকলেই শোক জ্ঞাপন করেছেন। এমনও জানা যাচ্ছে শেখ হাসিনা নাকি সরাসরি তারেকের সাথেও ফোনে কথা বলেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসবেন, বিশ্বের বিভিন্ন বড় বড় দেশের নেতৃবৃন্দ, প্রেসিডেন্টরা সকলেই শোক প্রকাশ করেছেন। এখানে আমি কেন আবার রাজনীতি দেখছি ভিতরে? সকলেই যখন শোক প্রকাশ করছেন, এর ভিতরে আমাদের বর্তমানের দখলদার ইউনূস সরকারের আইন উপদেষ্টা ষাঁড় আসিফ, সে বলছেন যে খালেদা জিয়ার মৃত্যুর পেছনে দায়ী আওয়ামী লীগ। আমি বুঝলাম না আওয়ামী লীগ কিভাবে দায়ী। তারা বলে যে 17 বছর উনি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 15 বছর। এর ভিতরে উনি হসপিটালাইজ ছিলেন, উনি জেলে ছিলেন না একদিনের জন্য, উনি হসপিটালাইজ ছিলেন। এবং জামাত নিয়ন্ত্রিত হসপিটাল, ন্যাশনাল হসপিটালে ওনাকে 2021 সাল থেকে আর রাখতে চান নাই। ওনার ট্রিটমেন্ট দিয়েছেন আওয়ামী লীগের বড় নেতা। টিপু মুনশির হসপিটাল, এভার কেয়ার হসপিটালের মালিকানার 70% টিপু মুনশির। সেই হসপিটাল ওনার ট্রিটমেন্ট হয়েছে 2021 সাল থেকে। এবং আজকে যখন উনি মৃত্যুবরণ করেছেন, সেই হসপিটালে মৃত্যুবরণ করেছেন। তাহলে এখানে ট্রিটমেন্টের ওনার ঘাটতি করলো কোথায়? 21 সাল থেকেই তো এই হসপিটাল, যে হসপিটালের উপর খালেদা জিয়ার নিজের একটা ভালোবাসা ছিল বা কনফিডেন্স ছিল যে এই হসপিটালে ট্রিটমেন্ট হবে, উনি যতবারই অসুস্থ হয়েছেন উনি নিজেই বলেছেন আমাকে এভার কেয়ারে নিয়ে যাও, কেউ তো জোর করে নেয়নি। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম আওয়ামী লীগ সরকার জোর করে এভার কেয়ার হসপিটাল তখন পাঠাইছিল। গত 17-18 মাস ধরে তো এভার কেয়ারে আওয়ামী লীগ নাই। তাহলে এই 17 মাসও তো 3বার গিয়েছেন উনি এভার কেয়ারে, বারবার। এভার কেয়ারে ওনার ট্রিটমেন্ট হয়েছে না? সর্বোচ্চ ট্রিটমেন্ট হাদি, এই যে শুয়োরটা মারা গেল, তারও তো লাস্ট ট্রিটমেন্ট সে এভার কেয়ার হয়েছে। 12 তারিখ গুলি খেয়েছে, 13 তারিখ মারা গেছে, সে এবার কেয়ার মরা লাশ সিঙ্গাপুর নিয়ে গেছে তারা। তো এবার কেয়ারে নিচ্ছে, এবার কেয়ার তো টিপু মুনশি হসপিটাল, এবার কেয়ার তো আওয়ামী লীগের নেতার হসপিটাল, সেটার উপর কনফিডেন্স আছে। কই জামাত বিএনপির হসপিটালে তো যায় নাই, এরপরও বলেন যে আওয়ামী লীগ। এগুলো হচ্ছে যে আসিফ নজরুল, তারা এই যে আওয়ামী লীগ মারছে এটার একটা রেশ তুলে, এই কথাটা তুলে আরেকটা গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা করছেন। কারণ হচ্ছে দখলদার সরকার, দখলদার ইউনুসীয় গভর্নমেন্ট, শুধু এদের কাজই হচ্ছে এটা। এবং আজকে যেমন আপনার আমতারেক, তিনি বলেছেন যে আওয়ামী লীগ নেতাকর্মী যারা চায় তারা জানাজায় পড়তে আসতে পারবেন, জানাজার মধ্যে কোনো মব হবে না, কাউকে ভুয়া বলা হবে না, কাউকে মারধর করা হবে না, কাউকে অ্যারেস্ট করা হবে না, আপনারা আসেন। উদ্যত আহ্বান। এই আহ্বানে যদি আপনাদের নেতাকর্মী কেউ যদি যান, জানাজা পড়তে যাবেন, সেটাতে কোনো দুঃখ নাই। কিন্তু আপনি আসার পথে বা যাওয়ার পথে আপনার উপর যে কিছু হবে না তার গ্যারেন্টি কে নিচ্ছে? বা আপনি আসা যাওয়ার পরেই ওখানে যে মপ করবে না তার গ্যারেন্টি কি? মৌলবাদী গভর্নমেন্টের মৌলবাদী কিছু, এই জামাত, এনসিপি সহ আরো কিছু মৌলবাদীদের অলরেডি আজকের দিনের প্ল্যান যে আগামীকাল জানাজার পরে তারা যে কোনো একটা অঘটন ঘটাইতে পারে। জানাজা দাফন টাফনের পরে হয়তো একটা গ্যাঞ্জাম করতে পারে সারা বাংলাদেশে, এবং এটা বিএনপির নাম দিয়ে করবে আসলে মৌলবাদীরা। সেইখানে কিন্তু বিএনপি থাকবে না, করবে মৌলবাদীরা, নামটা পড়বে বিএনপি। এটা হচ্ছে যে রাজনীতি ওদের। ওরা দেশের ভিতরে আবার আরেকটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। তারেক, হয়তো আপনারা বলতে পারেন তারেক জিয়া কি বুঝে না? না ভাই, বুঝে কি বুঝে না, মা মারা গেছে। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই উনি তো আরো আগে মারা গেছে, লাশ এতদিন রাখছিল। ভাই যাই হব, এরকম অনেক আছে যে মারা যাওয়ার পরে 15 দিন 20 দিন, আমার দেখা 2 মাসও লাশ ফ্রিজিং এ ছিল, ছেলে মেয়েরা আসার পরে লাশ দাফন হয়েছে, এরকম আমার দেখা আছে, নিজের চোখেই দেখছি। সুতরাং উনি মারা গিয়েছেন আগে না পরে সেটা আমার জানার বিষয় না। আজকে ডিক্লেয়ার হয়েছে, এখন আগামীকাল ওনার দাফন হবেন। এগুলো নিয়ে আসলে একটা পরিবারের একটা লোক দাফন হওয়ার সময়টা থেকে প্রচন্ড ব্যথা অনুভব হয়।
ওই পরিবারের, ওদের তখন আর কিছুই থাকে না, কি বলবে না বলবে কোনো ইয়ে থাকে না। তো এই সুযোগটাকে নিয়েই বিএনপিকে সম্ভবত আরো বেশি কালার করার জন্য জামাত ইসলাম কিন্তু এই কাজটা করার চেষ্টা করছে। যেটুকু আমার কাছে এখন পর্যন্ত রিপোর্ট বা আমি এখন পর্যন্ত যা জানি, অলরেডি গোয়েন্দারা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা নাকি পুলিশের কাছে বলেছে যে কালকে জানাজার পরে একটা কিছু হইতে পারে, এসএসএফ এর নিরাপত্তা উঠে যাবে আপনার এভারকেয়ার হাসপাতাল থেকে, এমনও হইতে পারে যে এই মৌলবাদীরা গিয়ে এভারকেয়ার হাসপাতালও জ্বালিয়ে দিতে পারে, তেমনও একটা প্ল্যানিং তাদের আছে। সব মিলিয়ে এগুলো নিয়ে আরেকটা রাজনীতি হচ্ছে, বিএনপিকে হয়তো একটা বিপদে ফেলানোর জন্য বা আরো কোণঠাসা করে ফেলানোর জন্য সারা দেশে অরাজকতা করে বলে যে এটা বিএনপি করেছে সেইটা। সুতরাং আওয়ামী লীগ নেতাকর্মী যারা আছেন অনেকেই দুঃখ প্রকাশ করেছেন, যারা করেছেন করেছেন, যারা করেননি তারা করেননি। তবে কেউ ভুল করেও কালকে লাশ দাফন বা আপনার জানাজা পড়ার জন্য গেলে আমার মনে হয় এটা রং ডিসিশন হবে। সেটা গেলে হয়তো মবের শিকার হবেন, অ্যারেস্ট তো হবেন সেটা বাস্তব, কিন্তু মবের শিকার হবেন, বাহিরে ভিতরে কোথাও না কোথাও হয়তো মব করবে, এবং এটার ফুল প্রিপ্ল্যান্ড আছে তাদের। সুতরাং সেই জন্যই বলি যে এই যে মারা গেলেন আমাদের দেশে একজন নেত্রী মারা গেলেন, এটা উনি বাংলাদেশের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, উনি মারা গিয়েছেন, ওনাকে শ্রদ্ধা জানাই, ওনার আত্মার মাগফিরাত কামনা করি, কিন্তু ওনার এই মৃত্যুটাকে নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে সেটার নিন্দা জানাই। সুতরাং আপনারা সকলে এই বিষয়টাকে একটু নজর দিয়ে চিন্তা করেন। ওই যে সান্ডা মাহফুজ নামে যে একটা ভাবির ছেলে আছে, আমার ভাবির পোলা, যারা গাল ফুলে ফুটবল হয়ে গেছে, পেট ফুলে মোটামুটি দুমা হয়ে গেছে, সে ভাবির পোলা সান্ডা মাহফুজ বলতেছে আমি তো বিদেশে চলে যাবো, আমি তো নির্বাচন করবো না। পরক্ষণে খবর দেখি তার ছোট ভাই ইলেকশন করাবে। মানে এই যে মোহ, এই মোহ রাজনীতিতে বিপ্লবে তো মোহ থাকলে হবে না। তারা যা সুবিধা নেওয়ার তারা নিয়েছে। আবার অনেক আমার ভাবির কন্যারাও বলেছে তারাও নির্বাচন করবে না, বিদেশে চলে যাবে, কেউ বলেছে নির্বাচন করবে। আপনি দেখেন 36 দিনে কোনো দিন রাজনীতিবিদ হয় না। একটা মায়ের পেটে সন্তান জন্ম নিতে, একটা শিশু জন্ম নিতে সদ্য ভূমিষ্ঠ শিশু হইতেও 9 মাস সময় লাগে। এরা 36 দিনের রাজনীতিবিদ, কেউ 1 সপ্তাহ রাজনীতিবিদ, কেউ এক জুম্মা রাজনীতিবিদ, তারা হয়ে গেছে এখন জাতীয় নেতা। তার জন্যই দেখবেন এরা সকালবেলা বিএনপির কোলে, বিকেল বেলা জামাতের কোলে, সন্ধ্যাবেলা বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার কোলে, আবার রাতের বেলা এম্বাসির কোলে গিয়ে বসে। কারণ তাদের কোনো ভিত্তি নেই। আপনি যে আন্দোলনের কোনো আদর্শ থাকে না, সে আন্দোলন তো ভিত্তি থাকবে না। এরা আসছিল চাকরি নিতে এসে আমি আপনার চ্যানেলে আসলাম কথা বলতে, ইউটিউব চ্যানেলে। এখন আমি যদি টিভি চ্যানেলে মালিক হয়ে যাই, আমি তো পাগল হয়ে যাবো, উন্মাদ হয়ে যাবো। বিষয়টা এরকম, তারা আসছিল চাকরি নিতে। যেমন আমি আপনার এখানে আসছি কথা বলতে আসলে যদি আমি টিভি চ্যানেলে মালিক বনে যাই, মুই কি হুনুরে ভাব চলে আসবে। তারপরে আমার যেহেতু বয় একটা ম্যাচিউরিটি আছে, হয়তো নাও আসতে পারে, কথার কথা, কিন্তু আসার সম্ভাবনা 95%। আর এরা তো দুধের বাচ্চা, এদের হাতে আপনি যা দিয়েছেন ক্ষমতা, উড়ি পাপ একটা চাকরি বয়স নির্ধারণ করতে আসে, চাকরি পাবে কিনা জানতো না, চাকরি নিতে এসে তারা ক্ষমতার অংশ হয়ে গেছে, তারা মন্ত্রী হয়ে গেছে, বা মন্ত্রী সমান, মাদ্রাসা এবং স্কুল কলেজ ইউনিভার্সিটি যেমন মাদ্রাসা সমমান, শিক্ষা সমমান, এরকম একটা মন্ত্রী সমমানে মন্ত্রী হয়ে গেছে। শুধু মন্ত্রী হলেও চলতো, এমন মন্ত্রী তারা, এমন ক্ষমতাবান তারা, আমার এই ভাবির পোলারা এতই ক্ষমতাবান যে তারা ধরাকে সরাগান করে, তারা যাহা বলে তাহাই হয়, তারা যাহা বলে তাহাই হয়। যদি সেই কুখ্যাত স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী শাখা চৌধুরী ভাষায় বলতে হয় যে কুত্তায় লেজ নাড়ায়, কিন্তু এদের বেলায় লেজে কুত্তা নাড়ায়। আপনি দেখবেন এরা সকালবেলা ডিসি ট্রান্সফার করে, বিকেল বেলা সচিব ট্রান্সফার করে, অথচ এদের আব্বার চাপরাশি হওয়ার যোগ্যতা নাই একজন সচিবের। কিন্তু তারা এমন কিছু আচরণ করেছে মন্ত্রিত্ব পেয়ে, পাবলিক তো তাদের মুখোশ, অর্ধেক পাবলিক খুলে দিয়েছে, তারা নিজেরাও খুলে দিয়েছে। তার জন্য তারা এখন হতাশ। বিশেষ করে স্পেশালি তারেক রহমান আসার পরে তারা বুঝে ফেলছেন তাদের চাকরি নেই, যে কোনো সময় তাদের চাকরি ছেড়ে চলে যেতে হবে। নির্বাচন হবে কি হবে না সেটা পরে করছেন, কিন্তু পাবলিকও বুঝে গেছে এরা কিছুই না, এরা বুঝে গেছে তারা কিছুই ছিল না। তার জন্যই দেখেন এখন হাদির, ওই যে পাখি বাদির ছেলে হাদির ভাই নাকি হাদির সদ্য বলতেছেন যে হাদিকে ভুলে যাবেন না, মিডিয়া এখনই ভুলে গেছে। এদের মিডিয়া কভারেজ দিয়ে এদের সুপারস্টার বানিয়ে দেওয়া হয়েছে। আসলে তারা সুপারস্টার তো দূরের কথা, ওই যে ছোটবেলা পোলা পানে মফসলে গ্রামের ছেলেরা ওই স্টার সিগারেট খুলতে তাস খেলতো, এমনি মানে চাকরি খেলতো, ওইটার যোগ্যতা এদের। একটা খোলা সিগারেটের সমান তাদের যোগ্যতা নেই, ক্ষমতা নেই, পরিস্থিতি নেই, কিন্তু এদের সুপারস্টার বানিয়ে দিয়েছে। তো এরা তো যেমন ভাবে ফুলবেন
এমনি তো ফেটে যাবে। এরা সে যে আমরা ছোটবেলায় ক্লাস 4 নাকি 5 পড়েছিলাম ইংরেজি গল্পটা, যে দা ফ্রগ, কোন ক্লাসে পড়ছে এখন মনে নাই। তো দা ফ্রগের মতো গরু দেখে তোরা আগে পেট ফুলতেছে, আওয়ামী লীগের সামনে এরা পেট ফুলতেছিল, ব্যাংকের ফুলতে হতো পেট ফেটে গেছে। এরা এখন দুর্নীতি করে হোক, ক্ষমতার ভারে হোক, এদের পেট ফেটে গেছে, তাই এরা বিভিন্ন আশ্রয় খুঁজতেছে। যাদের পেট ফাটে নাই এখন এরা ভাগবে, কারণ হলো কি জানেন, এটাই স্বাভাবিক। কারণ এই দেশে তারা জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা এখন তাদের অর্জন করেই নাই। তারা কেন থাকবে? এরা ভয়ে যাবে, লোভে যাবে। আপনি দেখেন, যখন শেখ হাসিনা বললেন যে আমি কি রাজাকারের নাতি পুতিদের জন্য কিছু করবে, স্লোগান দিল তারা তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আমরা যখন এই স্লোগানটাকে সাইডে ধরলাম, আওয়ামী লীগের কেউ কেউ ধরলো, তখন তারা আর একটা কাটপিস জোগাড় করে দিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, মানে এখানে গ্যাপ দেওয়ার চেষ্টা করে। কিন্তু এই হাদি, এই পাখিবাদের পোলা হাদি, যার নামের একটা বিশেষ বিশেষণ আছে, এটা আমি আপনার সম্মানার্থে, আপনার চ্যানেলের সম্মানার্থে উচ্চারণ করতে পারতেছি না। সেই মহিলাদের প্রাইভেট পার্টস হলো যার, তার ট্রেডমার্ক, যার মুখের ভাষা। সেই হাদি কি বললো যে 24 তো আনাই হয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। সে নাকি বাংলাদেশের সুপারস্টার। শুনেন, এই বাংলাদেশ কোনোদিনও মুক্তিযুদ্ধের বাইরের কোন শক্তিকে গ্রহণ করে নাই, করবেও না। সাময়িক ঝড় এসেছে, তুফান এসেছে, হয়তো কিছু পরিবর্তন হয়েছে, পরিবর্তন হবে। আমি মনে করি যা ঘটে ভালোর জন্যই ঘটে। সেই জন্য হিন্দি উর্দুতে একটা শায়র আছে যে इंसान की जिंदगी में बहुत उथल पुथल होता है, बहुत गलत भी होता है, लेकिन कभी कभी ये गलत अच्छा भी ला के आते हैं। আমার মনে হয় 5ই আগস্টের যে ভুল, যে ক্ষতি বাংলাদেশে হয়েছে, সম্ভবত সেটা সামনের দিকে অবশ্যই ভালো হবে। তা না হলে আপনি দেখেন 1.5 বছর হয় নাই, 18 মাস কিন্তু হয় নাই, 16 মাস বা 17 মাস আমার ভাবির পোলারা, আমার ভাবির কন্যারা, আমার ভাবির মাইয়ারা যার যার মতো ভাগা শুরু করছে। জাহাজ না, এদের জাহাজ না ডুবতে পালানো শুরু করেছে। তাহলে জাহাজ যখন ডুবা শুরু হবে তাহলে তো খুঁজে পাওয়া যাবে না। এটাই স্বাভাবিক। বাংলাদেশের জনগণ তাদের গ্রহণ করে নাই, পৃথিবীও তাদের গ্রহণ করে নাই। সবাই জানতো যে এদের পরিণতি হবে, তবে এত তাড়াতাড়ি হবে। কেউ কেউ বলছে তাড়াতাড়ি হইলো, আমি বললাম না, এই 16-17 মাসই বেশি হয়ে গেছে। বিএনপি এবং আওয়ামী লীগের মতো দুটি বৃহত্তর দল থাকতে এই সমস্ত কিসের সাথে তুলনা করবো? এদের তেলা পোকার সাথে তুলনা করবো নাকি উই পোকার সাথে তুলনা করবো? আমি বুঝতে পারতেছি না। এরা যে 16 মাস 17 মাস ছিল, এটাই আমার কাছে অনেক বেশি। তবে তাদের পতন অনিবার্য ছিল, এটা ঘটবেই, এবং সামনে যে এদের কি পরিণতি হবে সেটা দেখতে পাবে। ফলে এদের পেছনে কেউ না কেউ তো ছিল। এরা তো কারো না কারো, আমি তো বলি ডক্টর ইউনূসও কিন্তু কিছুই না। সেইখানে কয়েকটি বিশেষ দেশের একটি পরাশক্তির তারা কাজের লোক হিসেবে ব্যবহৃত হয়েছে। ওই কাজের লোকেরা আবার সাপ কামলা রাখছিল আমার ভাবির পোলাদের। আপনি দেখেছেন যে এই 4 আগস্টে আপনি যে মিছিলগুলো দেখেছেন, 3 তারিখ 2 তারিখ মানে তার আগের, আপনি মিছিলগুলো দেখেন তারা কারা, তারা ছাত্র ছিল কিনা? অধিকাংশ ছিল শিবিরের ম্যাচের, এদের শিবিরের ম্যাচ থেকে আসা। আমরা সতর্ক করেছি, কেউ একটা গুরুত্ব দেয়নি। আপনি দেখতে পারবেন এদের চেহারাগুলো দেখেন, বেশভূষা দেখেন, কথা, এমনকি তখনকার কথা বাদ, এখনই দেখেন এখনকার বেশভূষা গুলো দেখেন, যে এরা যে কারো কাজের লোক হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে এরা যদি কাজের লোক হয়ে ব্যবহৃত হইতো তাও এখানে কথা ছিল। এরা কামলা দিছে, এরা কামলা দিয়েছে। বড় কামলাকে ইউনূস সাহেব, আর ওই যে কিছু কামলা ছিল, $29 মিলিয়ন বলা হয়, আসলে 29 মিলিয়ন না 29 বিলিয়ন তা আমরা জানি না, কারণ সরকার তার সব স্বীকার করে না। কোনো সরকার তো 29 মিলিয়ন যখন স্বীকার করেছে, $29 মিলিয়ন দিয়ে কি একটি দেশের সরকার পালানো যায়? এত সহজ না। তো যদি পালানো যেত তাহলে তো বিএনপি বহু আগে আওয়ামী লীগকে সরকার থেকে ফেলে দিত। জামাতের তো 6টা ব্যাংক ছিল, এখন তারা 6টা ব্যাংক দখল করে আছে। এছাড়াও তাদের ব্যাংক, মধ্যপ্রাচ্যের জাকাত পেত্রা তো আছেই, সরকার ফেলে দিত পারে নাই। কেন পারে নাই? $29 মিলিয়ন হয়নি। অনেক লেনদেন হয়েছে, অনেক হিসাব নিকাশ হয়েছে। সুতরাং এরা, আপনি যে কথাটা বললেন যে এদের গার্ডিয়ান ছিল কিনা, এদের গার্ডিয়ান এরা দেখে নাই। অর্থাৎ এরা হচ্ছে সেই পুত্র, সেই কন্যা যারা তার পিতাকে কখনো দেখে নাই এবং কোনোদিনও দেখবে না। এরা বেঘরে মারা যাবে। কারণ আপনি যখন আগেই বলছি যে কোনো আদর্শ ছাড়া লড়াইটা হবে আদর্শের। এই যে আমি কথা বলতেছি, আমার একটা আদর্শ আছে, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি। তাদের জিজ্ঞেস করেন তাদের আদর্শ কি, তারা বলতে পারবে না। ওই একটা শব্দ যোগ করে দিয়েছে, ভারতীয় আধিপত্যবাদ। এই বদমাইশি মানুষ বুঝে, এটা তো দর্শন না, এটা হলো একটা আন্দোলনের অংশ হইতে পারে যে ভারত আপনার উপরে বা কোনো দেশ আপনার উপর আধিপত্য দেখাচ্ছে তার বিরুদ্ধে। এটা তার আদর্শ হইল না। এদের আদর্শ কি? আপনি বলেন, এনসিপি কে বলেন তার আদর্শ কি? আপনি তথাকথিত এনসিপি, বৈষম্য বিরোধী এবি পার্টি, সিপি পার্টি, এদের বলেন তোমার আদর্শ কি? এদের যে আদর্শ তারা দেখিয়ে দিয়েছে, তারা চলে গেছে। ওই যে তারা চলে গেছে 30টি আসন নিয়ে জামাতের কাছে চলে গেছে। আবার কি সুন্দর বলে, আমাদের সাথে তাদের আদর্শের মিল নাই, আমরা একসাথে থাকতে পারি, মানে আদা খাবো আদার ঝোল খাবো না, বিষয়টা এরকম আর কি। আমরা দুইজনে বিয়াই হবো, কিন্তু বলবো না 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 না, বাড়ি বাইরের সাথে তো আমার আদর্শের মিল নেই। তা আদর্শের মিল নাই তো বিয়াই হইলে কেমনে? বিয়াই তো এমনি হয় না, কারণ চোরে চোরে তো মাসুদ ভাই, এক চোরেই তো বিয়ে করে আরেক চোরার শালি, তাই না? চোরে চোরে হালি, এক চোরা বিয়ে করে আরেক চোরার শালি। এরা যে
এই যে শেখ হাসিনা বলেছেন এবং আমরাও বলেছি যে এগুলো সব জামাতি গ্যাং, শিবিরের গ্যাং, এখন প্রমাণ হয়ে গেছে। তো তারা জানে যে বিএনপিতে আসলে তাদের একটা আসলে সাথ দিবে না বিএনপি, তার জন্য চলে গেছে জামাতে। এমন না, কিন্তু কেউ কেউ বলতেছে আসলে তা না, কারণ এরা হচ্ছে ডাইরেক্ট জামাতের সন্তান, তাই জামাতের কোলে উঠে গেছে। এদের অভিভাবক, এদের ছায়া অভিভাবক ছিল হলো জামাত, তার জন্য তো স্লোগান দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। একটা স্লোগান দেখেন যে তাদের বাংলাদেশের মাটি মানুষের সাথে মিল আছে কিনা। একটা স্লোগান দিয়েছিল তারা শুরুতে, বঙ্গবন্ধুর পক্ষে স্লোগান দিয়েছে, পতাকা, বাংলাদেশের পতাকা এনে 32 নম্বর জ্বালিয়ে দেয়, মুক্তিযুদ্ধের ভাস্কর্য জ্বালিয়ে দেয়, মুক্তিযুদ্ধের যতগুলো স্মারক ছিল সব ভেঙে ফেলে। এগুলো কারা? আমরা তো এগুলো বুঝি। তো এরা আসলে ওই এমন বিপ্লব করেছে, তথাকথিত এমন আন্দোলন করেছে যেটা কোনো মা বাপ নাই, কারণ তারা তো নিজেরাই জানতো না। আপনিই বলেন, এদের সাথে এদের যে কোনো আন্দোলনে 90-এর গণ অভ্যুত্থান কারা ঘটিয়েছে আমরা তাদের নেতাদের চিনি, কারা তাদের বিহাইন্ডে ছিল তাদের সবার নাম জানে, কোনো বিতর্ক নেই। 90-এর গণ অভ্যুত্থানে বিএনপি, ছাত্রদল, ছাত্রলীগ, বাম রাজনীতির যে একটা জোট হয়েছিল, তাদের 13 জন মিলে 13 জন আন্দোলনের নেতৃত্বে ছিল, বিহাইন্ড দ্য স্ক্রিনে ছিল বিএনপি, আওয়ামী লীগ। কই তখন তো এত অন্ধকার ছিল না বাংলাদেশের জনগণ। এখন এদের জিজ্ঞেস করেন তোমার নেতাকে, যে সান্ডা মাহফুজকে আমেরিকানে পরিচয় করা চিন্তা কে, সে কে? ডক্টর ইউনূসই বা কে, যার পাসপোর্ট বিদেশি, যার পাসপোর্ট নাই। এখানে যারা তথাকথিত যারা 24 জন নাকি 20 জন উপদেষ্টা পরিষদ আসছে, এদের তো 17 জন, এখন 19 জনের পাসপোর্টই নেই, কারো কারো পাসপোর্ট 3-4টা। তো এদের নিজেরই তো অস্তিত্ব ঠিক নাই, এদের নিজেরই তো পরিচয় নেই, এদের নিজেদেরই তো পরিচয় নাই। সুতরাং যারাই তথাকথিত আন্দোলন করেছে তারা কিভাবে পরিচয় দিবে যে অমুকের কথায় তমুকের কথা আন্দোলন করেছে? এদের আব্বা যে পাকিস্তান ছিল আমরা দেখেছি, এদের খালু যে তুরস্ক ছিল আমরা দেখেছি, এদের প্রভু যে আমেরিকা ছিল আমরা দেখেছি। দিন যত যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে, কিন্তু এখন তাদের প্রভুরা নিজেরাই দৌড়ের উপর আছে। 75 পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি প্রভাব রেখেছেন দুজন নেত্রী। তাদের একজন চিরবিদায় নিলেন। অবসান হলো বর্ণাঢ্য এক রাজনৈতিক অধ্যায় এবং ঘটনাবহুল জীবনের। দীর্ঘদিনের অসুস্থতা শেষে মৃত্যুর কাছে সমর্পিত হলেন বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশের এমন এক জটিল রাজনৈতিক পরিস্থিতির মাঝে তার প্রস্থান ঘটল যখন নানান অনিশ্চয়তা ঘুরপাক খাচ্ছে। ইতিহাসের সবচেয়ে সংকট কাল অতিক্রম করছে সারা দেশ। একটি নিয়ন্ত্রিত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হলেও রয়েছে নানামুখী শঙ্কা। আওয়ামী লীগকে ভোটের মাঠের বাইরে পাঠানোর পর বিএনপিকেও কোণঠাসা করার চেষ্টা চলছে। এমনই এক ক্রান্তিকালে বেগম জিয়ার মৃত্যু দেশ ও দলের সংকট আরো ঘনীভূত করবে কিনা সেটি বড় প্রশ্ন। খালেদা জিয়ার মৃত্যুর অবৈধ কিছু দৃশ্যেরও অবতারণা করেছে। রাজনীতিতে বিএনপির প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে সমবেদনা। অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের বন্ধু থেকে শত্রু বনে যাওয়া ভারতের নেতারা জানাচ্ছেন শোক। ডক্টর ইউনূস সরকারের সময় এই প্রথম ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছেন বাংলাদেশে। উপলক্ষ শুধুই বেগম জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানানো। তার জানাজায় অংশ নিতে ও শেষ শ্রদ্ধা জানাতে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আরো কয়েকটি দেশের প্রতিনিধিরও আসার কথা রয়েছে। 1.5 বছরের অস্থির বাংলাদেশে এক অভাবিত দৃশ্য। প্রশ্ন হলো, ঐক্য এবং সমর্থনের এই শক্তিকে কতটা ধারণ করতে ইচ্ছুক দেশের সক্রিয় রাজনৈতিক শক্তিগুলো? অন্তর্বর্তী সরকার বাইকে ধারণ করে স্থিতি ফেরাতে কতটা আগ্রহী? 3বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘোষণা আসে 30 ডিসেম্বর ভোরে। সকাল 7টার দিকে বিএনপির ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, বেগম জিয়া সকাল 6টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। প্রায় 80 বছর বয়সী, নানান রোগে ভুগতে থাকা খালেদা জিয়া ফুসফুসের সংক্রমণ নিয়ে 23শে নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এর মাত্র 2 দিন আগেই ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আলো ঝলমলে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এভারকেয়ারে ভর্তির শুরুর দিকে বিষয়টি নিয়ে তেমন হইচই না হলেও 27শে নভেম্বরের দিকে জানা যায় অবস্থা সংকটজনক। এরপর তাকে দেশের বাইরে পাঠানোর জন্য কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও চরম অবস্থার কারণে তা ব্যর্থ হয়। অবশেষে নিজের দেশের মাটিতেই শেষ হলো বর্ণাঢ্য এক জীবনের অধ্যায়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেয়া বেগম জিয়া মৃত্যুর পরেও যেন জাতীয় ঐক্যের সুযোগ এনে দিয়েছেন। প্রধান প্রতিপক্ষ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দিয়েছেন শোক বার্তা। বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবেও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতি এবং বিএনপির নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো। তারেক রহমান সহ পরিবারের শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান শেখ হাসিনা। শোক জানিয়ে একই ধরনের বার্তা দিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগের পক্ষ থেকে শোক প্রকাশের ঘটনাকে অনেকেই মনে করছেন আগামী রাজনীতিতে
নতুন সম্ভাবনার ইঙ্গিত হিসেবে। তবে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার বক্তব্যে দেখা যাচ্ছে আবারও দোষারোপের রাজনীতির ইঙ্গিত। খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির পক্ষ থেকে কাউকে দোষারোপ করা না হলেও নিরপেক্ষ সরকার বলে নিজেদের দাবি করা অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার বক্তব্য নিয়ে সমালোচনা হচ্ছে। 30 ডিসেম্বর দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে শেখ হাসিনা এবং তার সরকারের অবশ্যই দায় রয়েছে। দর্শক, খালেদা জিয়ার মৃত্যুর পর প্রতিবেশী দেশ থেকেও আসছে তাৎপর্যময় প্রতিক্রিয়া। বিশ্ব নেতাদের মধ্যে প্রথম শোক জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফেসবুক ও এক্সে দেওয়া বার্তায় নরেন্দ্র মোদী জানান, তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত। খালেদা জিয়ার নেতৃত্বের প্রশংসা করে বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান সব সময় স্মরণীয় হয়ে থাকবে। এর আগে 1 ডিসেম্বর বেগম জিয়ার সুস্থতা কামনা করেও বার্তা দিয়েছিলেন মোদী। জানান, খালেদা জিয়ার চিকিৎসার যে কোনো প্রয়োজনে ভারত সহায়তা করতে প্রস্তুত রয়েছে। প্রয়াত খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর এই প্রথম ভারতের কোনো মন্ত্রী ঢাকায় আসছেন। এই ঘটনাকে কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে এর মাধ্যমে গণতান্ত্রিক শক্তি ও ব্যবস্থার প্রতি প্রতিবেশী দেশের সমর্থন আরো দৃশ্যমান হচ্ছে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশের প্রধান দলগুলোর সঙ্গে দিল্লির ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার আগ্রহ পরিষ্কার হচ্ছে জয়শঙ্করের ঢাকায় আসার মাধ্যমে। এই বার্তা অন্তর্বর্তী সরকার এবং তার ডানপন্থী সমর্থকদের জন্য খুব একটা স্বস্তিকর নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে শুরু হওয়া প্রচারণা থেকে সেটি পরিষ্কার হয়ে উঠছে। দর্শক, বেগম জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং জানাজায় অংশ নিতে আরো কয়েকটি দেশের মন্ত্রী সহ প্রতিনিধিরাও আসছেন ঢাকায়। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, দেশের পার্লামেন্টের স্পিকার সর্দার আয়াজ সাদিক, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডিএন ডুঙ্গিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত আলী হায়দার আহমেদের আসার কথা রয়েছে। এছাড়া আরো কয়েকটি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন জানা যায়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় 31 ডিসেম্বর বেলা 2টায় অনুষ্ঠিত হবে জানাজা। এজন্য সরকার ও বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ঘোষণা করা হয়েছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। জানাজার জন্য 31 ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। জানাজা শেষে তাকে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। বেগম জিয়ার মৃত্যুর পর ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোকসভা মুহূর্তে সবার ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, এই সময় কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এই সময় সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। খালেদা জিয়ার নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রায় 2 সপ্তাহের ব্যবধানে এ ধরনের 2টি ভাষণ দিলেন অধ্যাপক ইউনূস। এর আগে ওসমান হাদির মৃত্যুর পরপরই 18 ডিসেম্বর রাতে জাতির সামনে উপস্থিত হয়েছিলেন তিনি। সেই সময়ও দেশবাসীর প্রতি ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান। যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে অস্থিতিশীলতা তৈরি না করার অনুরোধ করেন। তবে এর কয়েক ঘন্টার মধ্যে প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানটে নজিরবিহীন হামলার ঘটনা ঘটে। এবার নতুন করে কোনো সংঘাতের আশঙ্কা আছে কি না তা পরিষ্কার করেনি সরকার। তবে অধ্যাপক ইউনূসের ভাষণের একটি বড় অংশ জুড়ে ছিল শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান। একই সঙ্গে জানাজা ও দাফন ঘিরে নেওয়া হচ্ছে নজিরবিহীন কড়া নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন বাহিনীর 10,000-এর বেশি সদস্য মোতায়েন থাকবে। দেশের ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে বেগম জিয়ার শেষ বিদায়ের আয়োজনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরকার উদ্বেগ মোটেই অস্বাভাবিক নয়। বিশেষ করে বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতি এই আয়োজনকে একটি বৈশ্বিক মনোযোগের কেন্দ্রে নিয়ে এসেছে। সামগ্রিকভাবে তাই সুশৃঙ্খল ব্যবস্থাপনা হয়ে উঠেছে টপ প্রায়োরিটি। বিএনপির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 1946 সালের 15 আগস্ট দিনাজপুর জেলায় খালেদা জিয়ার জন্ম। তবে বিডি নিউজ 24 খবরে বলা হয়েছে তার জন্মদিন নিয়ে নানা আলোচনা ও বিতর্ক বাংলাদেশের রাজনীতিতে রয়েছে। দেশভাগের আগে ওই সময়টায় জলপাইগুড়ি দিনাজপুরের মধ্যেই ছিল।
জন্ম তারিখ নিয়ে বিভ্রান্তি থাকলেও 15 আগস্টে তিনি তার জন্মদিন পালন করতেন। তবে 1991 সালের 20 মার্চ দৈনিক বাংলা পত্রিকায় প্রকাশিত খবরে বাসসের সূত্রে উল্লেখ করা হয়েছিল জন্মদিন 1945 সালের 19 আগস্ট। 1947 সালে খালেদা জিয়ার পরিবার বাংলাদেশের দিনাজপুর শহরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে। খালেদা জিয়ার পারিবারিক নাম খালেদা খানম, ডাকনাম পুতুল। গৃহবধূ থেকে দেশের উত্তাল রাজনীতিতে দলের হাল ধরা বেগম জিয়া ক্রমশ পোড় খাওয়া এক রাজনৈতিক ব্যক্তিতে রূপান্তরিত হন। 4 দশকের বেশি সময় তিনি বাংলাদেশের অন্যতম বড় দল বিএনপির নেতৃত্ব দিয়েছেন। 3 দফায় 10 বছরের বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে করেছেন দেশ শাসন। নিজের 43 বছরের রাজনৈতিক জীবনের 41 বছরে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতার দায়িত্বে ছিলেন। তবে বেগম জিয়ার উপর প্রকাশিত একাধিক বই থেকে জানা যায় রাজনীতিতে আসার কোনো ইচ্ছে তার ছিল না। 1981 সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, খালেদা জিয়া তখন নিতান্তই একজন গৃহবধূ। প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর বিচারপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1982 সালের 24 মার্চ ভোরে সেনাপ্রধান জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ একটি সামরিক অভ্যুত্থান ঘটিয়ে বিচারপতি সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন। এরপর বিএনপির দলীয় রাজনীতিতে বিচারপতি সাত্তার প্রভাবহীন হয়ে পড়েন। একদিকে দলীয় কোন্দল, অন্যদিকে বিএনপির অনেক নেতার এরশাদের মন্ত্রিসভায় যোগদান। এই দুই পরিস্থিতিতে বিএনপি তখন ছিল অনেকটা ছত্রভঙ্গ, বিপর্যস্ত এবং দিশেহারা। ওই সময় খালেদা জিয়াকে রাজনীতিমুখী করতে বিএনপির মধ্যে চাপ তৈরি হয়। বিচারপতি সাত্তার রাজনীতি থেকে অবসর নিলে 1984 সালের 12 জানুয়ারি খালেদা জিয়া হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর 1984 সালের 1 মে তিনি হন দলের চেয়ারপারসন। বিডি নিউজ 24 এক খবরে বলা হয়েছে, পরের বছরগুলোতে খালেদা জিয়া হয়ে ওঠেন বাংলাদেশের 2 নেত্রীর একজন, বিদেশি সংবাদ মাধ্যমের ভাষায় 2 বেগমের একজন। জেনারেল এরশাদের পতনের পর 1991 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিএনপি জয়লাভ করে। রাজনীতিতে আসার 10 বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। 1996 সালের 15 ফেব্রুয়ারি বিএনপির অধীনে একটি বিতর্কিত নির্বাচনে জয়ী হয়ে খুব অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী হওয়ার ঘটনা বাদ দিলে খালেদা জিয়া পূর্ণ মেয়াদে সরকার পরিচালনা করেছেন 2 বার। বিডি নিউজ 24 এর খবরে বলা হয়েছে, সমর্থকরা যেমন খালেদা জিয়াকে তার আপোষহীন দেশ নেত্রী বলে মনে রাখবে, ইতিহাসের পাঠে সমালোচনার কলমে তার হাবভাব আর জামাতের যোগের কথাও লেখা থাকবে। আমেরিকার পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের শিক্ষক ডক্টর সাইদ ইফতেখার আহমেদ 2019 সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, খালেদা জিয়ার প্রথম শাসনামলে দুর্নীতি তেমন একটা বিস্তার লাভ করেনি, কিন্তু 2001 সালে বিএনপি ক্ষমতাসীন হবার পর প্রগতিশীল ধারা থেকে দলটি সরে আসে। বিবিসি বাংলার ওই খবরে বলা হয়েছে, 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি শাসনামলে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে অনেকের ধারণা। বিএনপি ক্ষমতায় থাকলেও দলের ভেতরে নানা টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে। খালেদা জিয়ার জীবন কাহিনী নিয়ে বই প্রকাশ করেছে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ। তিনি 2019 সালে বিবিসি বাংলাকে বলেছিলেন, 1996 সালে যখন আওয়ামী লীগ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিল, তখন খালেদা জিয়ার উচিত ছিল সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচন দেয়া। রাজনৈতিক পর্যবেক্ষক ও লেখক মহিউদ্দিন আহমেদ মনে করেন, 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর তারেক রহমানকে অতি দ্রুততার সাথে দলের শীর্ষ পর্যায়ে নিয়ে আসা এবং 21শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার বিষয়টি বিএনপির উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। 2001 সালে বিএনপি ক্ষমতায় থাকার সময় দলের সিনিয়র অনেক নেতার সাথে খালেদা জিয়ার দূরত্ব তৈরি হয়েছিল। তারই একটি ফলাফল হিসেবে রাষ্ট্রপতির পদ থেকে বিদায় নিতে হয়েছিল অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে। ক্ষমতায় মেয়াদের একেবারে শেষের দিকে দল ছেড়ে গিয়েছেন ওলি আহমেদ, যিনি এক সময় বেগম জিয়াকে রাজনীতিতে আনার জন্য ভূমিকা রেখেছিলেন। জরুরি অবস্থার মধ্যে 2007 সালে গ্রেপ্তার হন খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমান। 1 বছর পর 2008 সালের সেপ্টেম্বরে মুক্তি পান তিনি। তারেকও মুক্তি পেয়ে লন্ডনে চলে যান। তিনি ফেরেন প্রায় 18 বছর পর গত 25শে ডিসেম্বর। খালেদা জিয়ার মতো আওয়ামী লীগ নেতা শেখ হাসিনাও সে সময় গ্রেপ্তার হয়েছিলেন। জরুরি অবস্থার মধ্যে আলোচনা ছিল 2 নেত্রীকে বাংলাদেশের রাজনীতি থেকে বাদ দেওয়ার -2 থিওরি। খালেদা জিয়ার নেতৃত্বে 2008 সালের 9ম সংসদ নির্বাচনে বিএনপি মাত্র 30টি আসন পায়। বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। সেই ভরাডুবির পর আর কখনো ক্ষমতায় যেতে পারেনি খালেদা জিয়ার দল বিএনপি। 2018 সালে এতিমদের অর্থ আত্মসাতের একটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে প্রায় 2 বছর সাজা ভোগ করতে হয় তাকে।
পরে শর্ত সাপেক্ষে মুক্তি মিললেও এক প্রকার বন্দি জীবন কাটতে হয় বিএনপির চেয়ারপারসনকে। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে 7ই আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান খালেদা জিয়া। পরে উচ্চ আদালত তাকে 2 মামলা থেকেও খালাস দেয়। মুক্তি মিললেও শারীরিক অসুস্থতার কারণে দলের কোনো রাজনৈতিক কর্মসূচিতে সশরীরে অংশ নিতে পারছিলেন না তিনি। দর্শক, এবার কেয়ার থেকে খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসা পর্যন্ত জানাজা এবং দাফন সবকিছু পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। তার জানাজা, দাফন সহ প্রতিটি অনুষ্ঠানে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে বিএনপি। এর মধ্য দিয়ে অবসান করছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসের বর্ণাঢ্য একটি অধ্যায়। তবে মৃত্যুর পরেও বেগম জিয়া যে ঐক্যের আবহ তৈরি করেছেন তার সুফল কি নিতে তৈরি বাংলাদেশ? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।